শুধু আগামী নির্বাচনে যদি অনেক দিন বাকি রয়েছে, বিএনপি ক্ষমতায় আসতে পারবে কিনা একটু মূল্যায়ন করি। এখনো 4 বছরের বেশি রয়েছে, তারপরেও কথাগুলো বলছি এই জন্য যে নির্বাচনের জন্য প্রত্যেকটা দলের কিছু পলিসি থাকা উচিত আগে থেকেই। এবং যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচনগুলো হবে, তাই পলিটিক্যাল যে রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদেরকে কিন্তু পরিশ্রম করতে হবে এবং এখন থেকেই তাদের কৌশল নির্ধারণ করতে হবে এবং তাদের কর্মসূচি এখন থেকেই বলবৎ রাখতে হবে। বিশেষ করে যারা ক্ষমতায় থাকে তাদের ভোট কিন্তু স্বয়ংক্রিয়ভাবে 10% কমে যায়। কারণ হচ্ছে যারা ক্ষমতায় থাকে তাদের উপর মানুষের অনেক বেশি আস্থা থাকে। সেটা যখন তারা সেই কিছু কিছু আস্থা যখন পূরণ হয় না, অর্থাৎ 100 ভাগ যে চাহিদা বা মানুষের যে আশা, তার মধ্যে থেকে যখন 40 ভাগ সেই আশা অনুযায়ী সেই সরকার কাজ করে না, তখন কিন্তু অটোমেটিক বিরোধী পক্ষ সেই ক্রেডিটটা পায়। অর্থাৎ বিরোধী পক্ষ কোনো কাজ না করেও নির্বাচনে একটা ভালো তারা ফল পেতে পারে এই যে সরকারি দল যারা ক্ষমতা রয়েছে তাদের ব্যর্থতার জন্য। আবার উল্টোটাও হতে পারে, সেটি হচ্ছে যে যারা ক্ষমতা রয়েছে তাদের ইমেজ তারা যদি সুন্দর করে রাখতে পারে তাহলে তাদের ভোট বাড়তেও পারে। তো আমি কিছু ভুল ধরিয়ে দিতে চাই বিএনপিকে, এবং বিএনপি যদি আগামীতে খুব ভালোভাবে এককভাবে ক্ষমতায় আসতে চায় তাহলে এগুলো তাদের লক্ষ্য রাখতে হবে। সেটি হচ্ছে যে বিএনপি স্থানীয় পর্যায়ে যে দুর্নামটা হচ্ছে চাঁদাবাজির, সেটি যতটা না হচ্ছে তার থেকে প্রচার বেশি হচ্ছে। আমি মফস্বলের বেশ কয়েকটি জায়গায় গিয়েছি এবং আমি জিজ্ঞেস করেছি যে আগে যে চাঁদাবাজি হতো বিএনপির লোকরা ক্ষমতায় আসার পরে চাঁদাবাজি হচ্ছে কিনা, তারা বলছে না, কিন্তু প্রচারটা বেশি হচ্ছে। এই প্রচারটা কেন বেশি হচ্ছে? কারণ হচ্ছে এতগুলো মিডিয়া, এখন সোশ্যাল মিডিয়ার যুগ। এখন যদি XYZ যেই ক্ষমতায় থাকতো তার বিরুদ্ধেও প্রচার হতো, যে সরকার তার দায়িত্ব বেশি থাকে, তার কাছ থেকে মানুষের আশা বেশি থাকে। যে ক্ষমতা নেই তার বিরুদ্ধে অভিযোগ মানুষ করে না, সে অন্যায় করলেও করে না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে প্রথমবার যখন এই যে গতবার যখন বিএনপি ক্ষমতায় ছিলেন তখন হাওয়া ভবনের নাম বলতেন সবাই, এবং এই হাওয়া ভবনের নাম করে কত মানুষ যে অন্যায় করেছে কিন্তু তারেক রহমান জানতেনই না। তার নাম ব্যবহার করে, তার ভবন ব্যবহার করে, এই হাওয়া ভবনের নাম ব্যবহার করে যে হাওয়া ভবন থেকে ফোন আসছিল, হাওয়া ভবন থেকে অমুকে বলেছে, কিন্তু আসলে এগুলো ভুয়া ছিল। আমি জানি ব্যক্তিগতভাবে, আমি অনেক কিছু দেখেছি। একটা উদাহরণ দিই, আমি কালিয়াকৈর ঢাকার অদূরে একটা জায়গা কেনার জন্য গিয়েছিলাম, একটা ইন্ডাস্ট্রি করার জন্য। আমি আমার দলবল নিয়ে গিয়েছিলাম, আমার অফিসের লোকজন নিয়ে। তখন হঠাৎ করে একজন বলছে যে এই পাশের জায়গাটা কিনতে পারবেন না, কারণ এটা তারেক জিয়ার এক বন্ধু কিনে নিয়েছে। তখন আমি জিজ্ঞেস করলাম যে বন্ধুকে একটু ডাকেন তো দেখি কে সেই বন্ধু, একটু দেখি চেহারাটা দেখি। তো তার একটা ম্যানেজার আসলো এবং আমি জিজ্ঞেস করলাম যে তোমার মালিককে? সে একটা নাম বলল, নামটা খুব পরিচিত কেউ না। তো আমি বললাম যে কই, আমি তো একে চিনি না, আমি তো রাজনীতির সাথে যারা জড়িত অনেককেই চিনি। তো তখন আমি বললাম যে ওনাকে ফোনটা দেন দেখি। তখন ফোন দিয়ে বললাম যে আপনি কি হাওয়া ভবনের সাথে জড়িত, তারেক জিয়ার বন্ধু, আপনি কি স্থানীয় লোকজন তো এই বলছে। তো সে বললো আমি ক্ষমা চাই, আমার নাম এইভাবে কেউ ব্যবহার করেছে। তখন বোঝা গেল তিনি আমার কাছ থেকে ক্ষমা চেয়েছেন ঠিকই, কিন্তু তিনি কৌশলে ওই এলাকায় নিজেকে এবং নিজের কর্মচারীদেরকে প্রচার করেছেন যে তিনি হাওয়া ভবনের মাধ্যমে এসছেন এবং তারেক জিয়া তার পার্টনার। এই ব্যাপারগুলো এখনো হচ্ছে। এবং আওয়ামী লীগের সময় এরকম হয়েছিল যে কিছু মানুষ দাবি করতেন যে তার বাড়ি গোপালগঞ্জ এবং তিনি শেখ হাসিনার আত্মীয়। এইভাবে অনেক লোক কাজ করেছেন এবং কিছু মানুষ কিন্তু শেষের দিকে ধরাও খেয়েছেন। এবং কেউ কেউ বলেছেন যে তিনি ওই সময়ের প্রভাবশালী বেয়াদব টাইপের যে পুলিশের লোকটা ছিলেন, এই যে বেনজির, তার লোক। এইভাবে অনেকে কাজ করে নিয়েছেন এবং দাপট দেখিয়েছেন এবং সাধারণ মানুষকে নির্যাতন করেছেন। ঠিক বিএনপির নামেও এগুলো শুরু হয়েছে। আমি বিএনপিকে বলছি না যে তারা ধোয়া তুলসী পাতা, তাদের কর্মচারী দুঃখিত, তাদের কর্মীরা চাঁদাবাজি করেন না, তাদের কর্মীরা অন্যায়
অন্যায় করেন না, তারা খুব সফিস্টিকেটেড, বলছি না, বাংলাদেশের মানুষই তো, বাংলাদেশের মানুষ কি ধরনের এটা তো আপনি আমি সবাই জানি। আমাদের নিজের দেশের কথা বলছি, যে তারা তাদের যে প্রবণতা আরেকজনকে আহত করা, জোর জবরদস্তি করা, এটা তো বাংলাদেশের মানুষের কত বলবো 100 বছর 200 বছর 500 বছরের একটা ট্রেন্ড। তাকে তো আপনি পরিবর্তন করতে পারছেন না, পরিবর্তন করার কথা ছিল, কারণ পৃথিবী অনেক এগিয়েছে, কিন্তু আমাদের রাজনৈতিক নেতৃত্বগুলো কিছুই করতে পারেনি। মানুষের মন মানসিকতা পরিবর্তনে সরকারও একটা ভূমিকা রাখতে পারে। যাই হোক, সেটা অন্য আরেকদিন আলাপ করব। আমি যেটা বলছি সেটি হচ্ছে যে এই যে বিএনপির বিরুদ্ধে যে দুর্নামগুলা তারা বাই প্রোডাক্ট হিসাবে পাচ্ছে, এটাকে বন্ধ করার জন্য বিএনপিকে স্থানীয় পর্যায়ে তদন্ত কমিটি রাখতে হবে। হ্যাঁ, বিএনপি আবার কথায় কথায় কিন্তু শত শত কর্মীকে বহিষ্কার করেছে, এবং বিএনপির স্থানীয় পর্যায়ে কিন্তু সেটা নিয়ে সমালোচনা রয়েছে যে যারা বিএনপি করেন যে আমাদেরকে হুট করে আমাদের বহিষ্কার করা হয়, কিন্তু দুর্নাম তো হয়ে যাচ্ছে। আপনি একজনকে বহিষ্কার করলেন, কিন্তু আপনার যে পারসেপশন আপনার সম্পর্কে সেটি তো তৈরি হয়ে যাচ্ছে। তাহলে কি করতে হবে? সেটা হচ্ছে স্পষ্ট কথা, সেটা হলো যে আপনাকে ঘোষণা দিতে হবে যে পলিটিক্যালভাবে কোনো টেন্ডার, পলিটিক্যালভাবে কোনো অফিসে কোনো প্রভাব খাটানো, কেউ যদি রাজনৈতিক দলের নাম ব্যবহার করে সরাসরি একটি হটলাইনের মাধ্যমে জানাতে হবে। এত বড় একটা রাজনৈতিক দল, আপনারা কিন্তু একটা হটলাইন সিস্টেম করতে পারেন। আপনাদের পার্টি অফিসে না হলেও আপনারা কিন্তু একটা যে কোনো জায়গায় একটা হটলাইন সিস্টেম করতে পারেন, একটা অভিযোগ কেন্দ্র রাখতে পারেন যে কেউ কোনো রাজনৈতিক দলের নামে কোনো সুবিধা নেওয়ার চেষ্টা করছে কিনা। আরেকটি সমস্যা অবশ্য বাংলাদেশে রয়েছে, কোনো সরকারি কর্মকর্তার কাছে গেলে কোনো সুবিধাই পাওয়া যায় না যদি কোনো পরিচয় না দেওয়া যায়। হয় রাজনৈতিক পরিচয় দিতে হয়, নাহলে মামার পরিচয় দিতে হয়, না হলে আত্মীয়ের পরিচয় দিতে হয়, না হলে নিজের পরিচয় দিতে হয় যে আমি একটা কিছু। এটা তো একটা সমস্যা রয়েছে। সাথে সাথে এই সমস্যাটাও সমাধান করতে হবে যে প্রশাসনের লোক যাতে সাধারণ মানুষের কথা শুনে। আমার কথাটা বুঝতে পেরেছেন? যে শুধু চাঁদাবাজ, শুধু প্রভাবকে দোষ দিলে চলবে না, সরকারি প্রশাসনকেও সাধারণ মানুষ এবং কে রাজনীতিবিদ কে সাধারণ মানুষ এই দুটাকে একই চোখে দেখার বাধ্যতামূলক নীতি অবলম্বন করতে হবে। সেটা মনিটরিংয়ের মাধ্যমে করতে হবে, দুর্নীতি দমনের মাধ্যমে করতে হবে। আবারও বলছি যে প্রশাসনকেও সাধারণ মানুষ এবং নেতার মধ্যে যে পার্থক্যকরণ সেটাকে বন্ধ করতে হবে। সেটা কখন বন্ধ হবে? যখন সাধারণ মানুষ নিজের একটা সাধারণ পরিচয়ে কোনো কাজ বের করে আনতে পারবে। আমি টেন্ডারের কথা বলছি না, আমি সাধারণ যে সেবাগুলো সেগুলো পেতে গেলে নিজের একটা পরিচয় দিতে হয়, হয় সাংবাদিকের পরিচয় দিতে হয়, না রাজনৈতিক কর্মী হিসেবে নিজেকে পরিচয় দিতে হয়, আর না হলে যেটা করতে হয় আমাকে অমুক মন্ত্রী পাঠিয়েছেন, আমাকে অনেক সচিব পাঠিয়েছেন, এগুলো বলতে হয়। এগুলোও কিন্তু বন্ধ করতে হবে। একটি সমস্যা কখনোই সমাধান হবে না যদি সার্বিকভাবে সেই সমস্যার সমাধান না করা হয়। এই যে রাজনৈতিক প্রভাব খাটানো, এটা কিভাবে আপনি বন্ধ করবেন? রাজনৈতিক কিছু কিছু ক্ষেত্রে কেন রাজনৈতিক প্রভাব লাগে, সেখানেও রাজনৈতিক প্রভাব লাগে। একটা বেসরকারি হাসপাতালে একটা লোক ভর্তি করতে গেলেও রাজনৈতিক প্রভাব লাগে, ভালো একটা চিকিৎসা পেতে গেলেও রাজনৈতিক প্রভাব লাগে, একটা সরকারি হাসপাতালে আপনি একটা সেবা পেতে গেলেও রাজনৈতিক প্রভাব লাগে। আপনাকে যে কোনো একটা অফিসে গিয়ে একটা নিজের ব্যক্তিগত কাজ যেটি আপনার ন্যায্য অধিকার সেটিকে পেতে গেলেও, সেই সেবাটা পেতে গেলেও আপনাকে রাজনৈতিক পরিচয় দিতে হয়। যদি রাজনৈতিক পরিচয় না হয়, আপনাকে সমাজে এলিট শ্রেণী তাকে প্রমাণ করতে হয়। আপনি একটা সম্মানিত লোক, সেটা আপনাকে প্রমাণ করতে হয়। আপনি ইনকাম ট্যাক্সের অফিসে গেলে আপনাকে নাস্তানাবুদ করে ফেলবে যদি আপনি না বুঝান যে আপনি একটা প্রভাবশালী লোক। আপনার বিপদকে আপনাকে করুণা তো করবেই না তারা, আপনার প্রতি সহানুভূতি তারা জানাবেই না। আপনার যদি পায়ের নিচে মাটি না থাকে, পায়ের নিচে মাটি মানে বাংলাদেশের রাজনৈতিক শক্তি, আপনার হাতে অমুক মিডিয়া রয়েছে, না একটা কিছু, না আপনার হাতে সেনাবাহিনী রয়েছে, না পুলিশ রয়েছে, আত্মীয় স্বজন কোথাও না কোথাও রয়েছে, নাহলে আপনি একটা কিছু, এছাড়া কোনো কাজ হয় না। তাই আমি বলবো যে বিএনপিকে এটা নিশ্চিত করতে হবে, প্রশাসনকে খুব ভালোভাবে টাইট দিতে হবে। চাঁদাবাজ বন্ধের সাথে সাথে
প্রশাসনের যে অনিয়ম সেটি বন্ধ করতে হবে। আবার আসি বিএনপির আর কি করণীয়। বিএনপির আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের সময়ে যে চ্যানেলগুলোকে লাইসেন্স দেওয়া হয়েছিল, আজকে কয় মাস, প্রায় 5 থেকে 6 মাস হলো বিএনপি ক্ষমতায় এসছে, কিন্তু কোনো নতুন চ্যানেল তারা দেননি। অর্থাৎ আগের যে চ্যানেলগুলো রয়েছে তারা এখন বাধ্য হয়ে আওয়ামী লীগ সরকারের প্রচারণা চালাচ্ছে না, কিন্তু সুযোগ পেলে তারা কিন্তু সেই কাজটি করবে। এবং আগের যে সোশ্যাল মিডিয়ার কর্মী ছিলেন তারাও কিন্তু মাঠে নেমে গিয়েছেন। অর্থাৎ আওয়ামী লীগের যে পলাতক যে সমস্ত লোকজন তারা কিন্তু বিদেশ থেকে কাজ চালিয়ে যাচ্ছেন। কিন্তু আপনাদের সোশ্যাল মিডিয়ার কর্মী কোথায়? আপনাদের নিজস্ব মিডিয়া কোথায়? আপনাদের নিজস্ব, আমি বলছি না যে একটা দলের সাংবাদিক দরকার, কিন্তু যেহেতু আপনার বিরোধী পক্ষ অনেক বেশি শক্তিশালী, আপনাকে তো সেটার পাল্টা ব্যবস্থা নিতে হবে, ম্যান পাওয়ার তৈরি করতে হবে। সেই ব্যাপারে তো আপনারা কোনো কাজ করছেন না। যেহেতু অন্য দলের দলীয় সাংবাদিক রয়েছে, তো আপনি তো নিরপেক্ষ থেকে লাভ নাই, আপনাকে দলীয় সাংবাদিক তৈরি করতে হবে। নিরপেক্ষ সাংবাদিকতার সংস্কৃতি বাংলাদেশে তো হয়নি, কারণ এই যে শেখ হাসিনা কেন্দ্রিক সাংবাদিক, বিএনপি কেন্দ্রিক সাংবাদিক, জামাত কেন্দ্রিক সাংবাদিক, এটা সব দেশই অবশ্য রয়েছে, দলের পেইড সাংবাদিক কিছু থাকে। কিন্তু আগে যদিও এই অবস্থা ছিল না, এখন যেহেতু এই অবস্থায় চলে এসছে, আপনাকে বিকল্প ব্যবস্থা হিসাবে আপনার নিজস্ব মিডিয়া দরকার রয়েছে। এবং আগাগোড়াই সবাই বলেন যে বিএনপির মিডিয়া অনেক স্ট্রং, কখনোই ছিল না, একটা মাত্র দিনকাল তার অবস্থা ভালো না, অনেক উদাহরণ দেন, আমরাও দিই। তাই বিএনপির মিডিয়া উইংকে অবশ্যই শক্তিশালী রাখতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে বিএনপি যেটা করা উচিত সেটা হচ্ছে যে বিএনপির প্রতি মানুষের ক্ষোভ তৈরি হতে পারে যে আপনারা কিন্তু গণভোটের যে রায় সেটা বাস্তবায়ন করছে না। সেটিকে বাস্তবায়ন করলে আপনাদের লাভ হবে না ক্ষতি হবে, সেটি চিন্তা করে দেখেন। আপনাদের কিন্তু ক্ষতি হওয়ার কিছু নেই, হারানোর কিছু নাই। আপনারা যদি গণভোটের রায়কে মেনে নেন, আপনারা এটা আয়োজন করেছিলেন, আপনারাই সমর্থন করেছিলেন, তাহলে কিন্তু দেখবেন জনগণ যে বুঝবে যে তারা চেষ্টা করেছে দেশের সংস্কারগুলো আনতে। আরেকটা বিষয় হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হলে আপনি যতই উন্নতি করেন সেটা কিন্তু মানুষ সহ্য করে না, মানুষ কিন্তু ভোটের মাধ্যমে প্রতিশোধ নিয়ে নেয়। আরেকটা বিষয় হচ্ছে যে শেখ হাসিনা স্বৈরাচার ছিল, কিন্তু অনেকেই বলেন যে শেখ হাসিনা স্বৈরাচার থাকলেও উন্নয়ন করেছেন, কিন্তু অনেকেই জানেন না যে শেখ হাসিনা যে উন্নয়ন করেছেন উনি 15 বছর ছিলেন, এবং প্রত্যেকটা প্রজেক্টে কী পরিমাণ হরিলুট হয়েছে মানুষ কিন্তু সেগুলো দেখে না। মানুষ দেখে যে হ্যাঁ হয়েছে, মেট্রো রেল হয়েছে, পদ্মা ব্রিজ হয়েছে ইত্যাদি দেখে। তা আপনাকে কি করতে হবে? আপনাকে কিন্তু তার থেকে দ্রুত ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে। পদ্মা সেতুর উপরে কিন্তু আরেকটা সেতু দরকার, আপনারা জানেন, সেই সেতুর ব্যাপারে আপনাকে কাজ করতে হবে। যমুনা সেতুর উপরে আরেকটা সেতু, যমুনা সেতু কিন্তু অনেক পুরনো হয়ে গিয়েছে এবং একটা যমুনা নদী বাংলাদেশকে ভাগ করে ফেলছে, অন্তত 3টা সেতু সেখানে দরকার। অর্থাৎ আপনাকে মাইল স্টোন, আপনাকে এমন কিছু দেখাতে হবে যে ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে আপনারা কিছু করেছেন। কারণ মানুষ হচ্ছে এই চলাচলের ক্ষেত্রে যখন মানুষ কষ্ট পায় তখন কিন্তু মন থেকে সে সরকারকে দোষ দেয় যে আমাদের এত হ্যাসেল হচ্ছে, এত কষ্ট হচ্ছে। আর অন্যান্য উন্নয়ন তো করতেই হবে, সেগুলো তো ধারাবাহিক। এই কয়েকটি বিষয়ে জানালাম, আপনারা শুনবেন কি না আপনাদের ব্যাপার। যেহেতু আমি প্রত্যেকটা দলকে সাজেশন দিয়ে থাকি যে কারা কীভাবে কাজ করলে দেশের মানুষের কল্যাণ হয়, তাই কথাগুলো বললাম। আগামীতে হয়তোবা আমি বামপন্থীদের নিয়ে কিছু কথা বলবো, কারণ বামরা পরিশ্রম করেন, ভোট পান না, তাদের নিয়ে আমার কিছু বক্তব্য রয়েছে এবং সব দল সম্পর্কে আমি কথা বলবো।